সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় চামড়া বাণিজ্য, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই ইঞ্জিনিয়ার এম আবু তাহের, সাবেক চেয়ারম্যান BFLLFEA। মাঝখানে আছেন হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, সভাপতি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। ওই প্রান্তে আছেন মোয়াজ্জেম হোসেন, সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। এবং আমাদের সাথে চট্টগ্রাম ব্রোজ থেকে যোগ দিয়েছেন আব্দুল কাদের, সহসভাপতি কাঁচা চামড়া ব্যবসায়ী ও আড়তদার সমিতি চট্টগ্রাম থেকে। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও 6 জনের লাশ উদ্ধার। এ নিয়ে 4 শিশু সহ মৃতের সংখ্যা 24, বেশ কয়েকজন এখনো নিখোঁজ। সৌদি আরবের আল কাতিফ এলাকায় সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি শ্রমিক নিহত, আহত 12। নিহতদের বাড়ি বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। ঢাকা মেডিকেল থেকে আবারও শিশু চুরি, সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা দেওয়ার সরকারি নির্দেশ, শিক্ষকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, এখনো চিঠি পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপনাকে দিয়ে করি, সেটা হলো যে চামড়া নিয়ে এবার এত কথা আসলো কেন? চামড়াতে এর আগেও একবার এসে আপনাকে বলছি যে আমরা কেন চামড়া কিনতে পাচ্ছি না। আমাদের কিন্তু এক সমস্যা হাজারীবাগ পরিবেশ নিয়ে। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের উপরে বাধা দিয়ে রাখছে যে 14 পরে, ডিসেম্বরের পরে তারা আমাদের কাছ থেকে চামড়া কিনবে না যদি আমরা হাজারীবাগ থেকে উৎপাদন করি এবং বুড়িগঙ্গাকে দূষণ করে। তা আমরা সাভারে শুরু করেছি কাজ, যেটা আমরা এখনো শেষ করতে পারি নাই। কারণ এর কারণ কি, আমরা সরকারের কাছে বারবার লোন চেয়েছি যে এখান থেকে ট্যানারিগুলোকে নিতে হলে আমাদের নদীর ভিতরে পাইলিং করে বিল্ডিংগুলো উঠাতে হবে, 3,500 কোটি টাকা লাগবে। 2 নাম্বার, ড্রামগুলো সবই ইম্পোর্ট করতে হবে, প্লাস এক সেট মেশিনারি আমাদের আনা দরকার। টোটাল আমাদের দরকার 5,500 কোটি টাকা। এবং স্বল্প সুদের দীর্ঘমেয়াদী লোন চেয়েছি, 2.5 বছর পার হয়ে গিয়েছে, আমরা কিন্তু এখনো লোনের মুখ দেখি নাই। সরকার ব্যাপার হচ্ছে বিসিক আমাদেরকে একটা অনুদান দেবে 250 কোটি, তার 80 কোটি টাকা আমাদেরকে দিয়েছে। কিন্তু আপনি যদি আজকে ওখানে গিয়ে দেখেন, ওটা একটা শহরে উঠছে, মিনিমাম 1 থেকে 1,500 কোটি টাকা আমরা যারা 155 জন প্লট পেয়েছি তারা ওখানে খরচ করেছি। অনেকেই কমপ্লিট করতে পেরেছি ঈদের আগে, আর অনেকেই পারি নাই। এই যে পরিবেশে আমরা আছি, আমরা চামড়া কিনে কোথায় প্রসেস করব? কারণ আমাদের উপরে অলরেডি 10,000 টাকা ফাইন অর্পিত হয়েছে। আর অন্যান্য ব্যাংকিং সমস্যা তো রয়েই গেছে। ব্যাংক লোন দিয়েছে, খুব বেশি একটা কাউকে লোন দেয়নি। যারা ঈদের লোনটা পায়, এই 5-7 জন, যেটুকু অ্যাডজাস্ট করেছে ওইটুকুই তারা উঠাতে পারবে, তারও 1/3। কাজে টাকার স্বল্পতা বাজারে আছে। কিন্তু আপনি বললেন, আপনি 2014 সাল থেকে বলে দিয়েছে তারা যে এইরকম পরিবেশ নিয়ে তারা চামড়া বাংলাদেশ থেকে নেবে না। এটা 2016 সাল। তাহলে আমাদের এই চামড়া চলছে কি করে? আপনাকে তো আগের বলেছি, আমরা সিস্টেম, কোনো নিয়ম কানুন ছাড়াই চলছে। যদি আপনাদেরকে বলে থাকে, আমাদের সরকারকে বলে থাকে যে বাংলাদেশ থেকে তারা এইভাবে যদি না হয় তাহলে তারা চামড়া নেবে না, এটাই তো আপনাদের কথা। অলিখিত 14 সালে বলা হয়েছে, এটা 16 সাল। এখন পর্যন্ত আমি জানি 15টা। এবার আমরা যতটুকু জেনেছি, আমরা ওখানে গিয়েছিলাম রিপোর্ট করতে ঈদের দিনে এবং ঈদের 3 দিনই, সেই যা দেখা গেল 15টা ট্যানারিয়ারা যারা নিজেদের ওখানে করেছে, এর মধ্যে 3টা আছে যারা ওখান থেকে প্রসেসটা করতে পারবে। বাকিরা আবার ওই চামড়াগুলো এখানে নিয়ে এসে ওই 10,000 টাকা ফাইন মুকুব করার জন্য আবার তাদেরকে নিয়ে আসতে হবে হাজারীবাগ। না, আপনাকে এবার বলছে সবাইকে কিন্তু ওয়েট বিক্রির চামড়া ফিনিশ করার জন্য এখানেই আনতে হবে। কারণ ওখানে এখনো গ্যাসের কানেকশন যায়নি, ওখানে হাই পাওয়ার কানেকশন এখনো কেউ পায়নি।
মানে পাওয়া যদি না পায় অনলি মানে লো ভোল্টেজ দিয়ে ড্রামই চালাতে পারবে, আর মেশিনগুলোতে এখনো সেট করার তাহলে মতো যদি তাই পরিবেশ হয়নি। যদি তাই হয়, বারবার আপনাদের সাথে নিয়মিত বৈঠক হয় বাণিজ্য মন্ত্রীর, ওখানে কর্মকর্তারা যান, ওনারা বলেন সব ঠিক আছে, আপনারা বলছেন কোনো জিনিসই ঠিক নাই, ওনারা বলছেন সরকারের তরফ থেকে যিনি প্রকল্প পরিচালক উনি বলছেন যে সব ঠিক আছে। তাহলে সমস্যাটা তাহলে কোন জায়গা? তার মানে ঠিক আছে আর বেঠিক আছে, এই করে কিন্তু 2 বছর পার হয়ে আচ্ছা, গেছে। সরেজমিনে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে 2 বছরে কিন্তু এই বিশাল একটা প্রজেক্ট অনেক দূর আগায় গেছে। মানে সেন্ট্রাল ইটিভির 4টা মডুল, 2টা মডুল তারা প্রায় কমপ্লিটের দিকে। ক্রুম রিকভারি প্ল্যান্ট এখনো বসবে। ড্রেনগুলো এখনো সব ড্রেনের সঙ্গে মানে ট্যানের সঙ্গে কানেকশন দিতে পারেনি। ওনারা বলছেন যে কমপ্লিট হয়েছে, আমরা বলছি কমপ্লিট হয়নি। কিন্তু তাহলে আপনারা সরকারকে কেন বোঝাতে পারছেন না? সরকার যে আপনাদেরকে বলছে যে না আপনাকে আমি জানি না, আজকে হাইকোর্ট আপনাদের উপরে ইয়ে করে দিয়েছে, প্রতিদিন 10,000 টাকা করে দিয়েছে, কেন আপনারা এই জিনিসটা বোঝাতে পারলেন না? সরকারকে তো ধরেন আমরা তো বোঝানোর অনেকবার চেষ্টা করছি, শিল্পমন্ত্রী মাননীয় শিল্পমন্ত্রীকে চেষ্টা করেছি, ওনার উদ্যোগ জন্যই এই পর্যন্ত এসেছে। তারপরে ওনার উপরে হয়তো চাপ আছে যে এবার এই প্রজেক্টটা এখান থেকে চলে যাওয়া উচিত। আমরা বুড়িগঙ্গাকে আর কত মানে দূষণীয় করবো। 2 নম্বর, পরিবেশবাদীরা আমাদের উপরে উঠে বসে আছে। আগামীকাল তারা যাবে ওখানে, দেখবে, আমিও থাকবো ওখানে, তাদেরকে বলবো সরজমিনে দেখো ভাই, দেখে আমাদের যাওয়ার মতো মানে পরিবেশ যদি হয়ে থাকে তোমরা বলো। 2 নাম্বার, আমাদের এগেস্টে তোমরা কেস করতে পারো, সরকারের এগেস্টে কেস করতে পারো না কেন? যে তারা লোন দেয় না। এই ট্যানারিগুলির এগেস্টে কত লোন আছে, কেন আমরা দিতে পারি না? হাজারীবাগে যে জমি আছে, আমরা ট্যানারি ছেড়ে যদি চলে যাই তাহলে এত তো ধানমন্ডির সমান দাম হবে। আপনি এই ধানমন্ডির সমান দাম হিসাব করে আমাদের লোন এখানে যা আছে আর ওখানে যেটা দরকার সরকার আমাদের দিয়ে দিলে ইট কুড বি মাচ ইজিয়ার। এইটার জন্য আপনারা কেন আমাদের পক্ষে কথা বলেন না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি কি মনে করেন এবার যে চামড়া, যে আপনি 90 লাখ বলেন বা 85 লাখ বলেন, যেটাই হোক না কেন পিস চামড়ায় এবার হয়েছে, তো এই চামড়াটা সুষ্ঠুভাবে এবার এই চামড়া প্রক্রিয়ার মধ্যে ঢুকবে? এখন প্রক্রিয়া এগেন আপনাকে বলতে হবে যে আমরা চামড়াটা তো কিনবো, আমাদের কাছে টাকা নেই, এবং কিনে হাজারীবাগে মানে নিয়ে আসতে হবে বাকিতে ওয়েট ব্লো করে। তাও টাইম দেওয়া আছে, এই বছরের ভিতরে আমাদের করতে হবে। আমাদের এখানে মানে এই বছরের মানে ভিতরে, মানে যেমন আমাদের শাইন বিটিএর চেয়ারম্যান বলছে, আবার আমাদের ওখানেও যেতে হবে। তা আমরা 2টা কাজ একত্রে সমন্বয় তো করতে পারছি না। হ্যাঁ, হাজির ভাই বলেন। উনি বলতেছেন আমাদের টাকা নেই। 2 নম্বর সরকার আমাদেরকে চাপ দিয়েছে, পরিবেশবিদরা চাপ দিয়েছে। 14 সাল থেকে তারা বলছে যে আমাদের এখানকার চামড়া যদি এই পরিবেশ থাকে তাহলে তারা চামড়া নিবে না। 14 থেকে 2016 সাল, তার মানে হলো মানে 15 সালেও আমাদের চামড়ার যে মানে কাঁচা চামড়ার যে দামের যে অবস্থাটা ছিল এবার সেটাও নাই। তো এই অবস্থায় যদি, তার মানে আপনার কি মনে হয় না যে এই পুরো চামড়া প্রক্রিয়াতে বিভিন্ন জায়গায় একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেছে? আমি আসল কথা কি, এবছরটা আমরা নিজেরা অনুভব করতেছি যে ট্যানারি মালিকরা আমাদের সঙ্গে এই ধরনের একটা হিসাব মিলাবে, আমরা আগে থেকেই অনুমান করতেছিলাম। কারণটা হলো এরা যে ট্যানারি শিফটের বিষয়টা আছে, স্থানান্তরের বিষয়টা, আর দ্বিতীয়ত আমাদেরও প্রচুর টাকা কিন্তু অনাদায়ী রয়ে গেছে হাজারীবাগে। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে পাড়া গায়ে পর্যন্ত আমাদের লোকজন আছে, ব্যাপারী যারা, টাকা দিতে পারি, টাকা পাইনি বিধায় অনেক ট্যানারি তারা টাকা দিতে পারেনি। কিন্তু এই এটা শুধুমাত্র এই বছরের জন্য না, প্রতি বছরই এই জিনিসটা প্রতি বছর হচ্ছে, প্রতি বছরই 9 মাস ধরে মানে ট্যানারি মালিকরা টাকা আটকায় রাখে না। এই বছরটা একটু বেশি হয়েছে। এবছরটা যারা গত বছরও টাকা পরিশোধ করে দিয়েছিল সেই সমস্ত ট্যানারি মালিকরাও এবছর অনেকে টাকা দিতে পারেনি। কিন্তু হাজিরা আমি বলি আপনাকে, দিনাজপুর দাবি করেছে মাত্র 30%, তারা আশা করেছিল 70% টাকা আসবে। দিনাজপুর জেলার ইয়ারা বলছে মাত্র 30% টাকা তারা পেয়েছে, কিন্তু আমি 100% টাকা পেয়েছি গুটি কয়েক মানে গোনা কয়েকটা ট্যানারি থেকে। আর বাকি ট্যানারিগুলো এমন ট্যানারি আছে 20%ও দিয়েছে, কেউ 25% দিয়েছে, কেউ 30% দিয়েছে, যাদের অতীত ইতিহাস নাই, কোনোদিন টাকা রেখেছে। কিন্তু এই সমস্ত কারণেও বাজারে আমাদের টাকার স্বল্পতার কারণেও কিন্তু মূল্যের কিছুটা হেরফের হয়েছে। এটা আমি বাস্তব দিকটা স্বীকার করেই নিতে হবে। দ্বিতীয়ত
আমরা যে কথাই বলি না কেন, আমরা আমাদের সঙ্গে আলোচনা করেই কিন্তু এই রেটটা তারা নির্ধারণ করেছিল। কিন্তু মাঝখান দিয়ে এই যে অনেক জায়গাতে আপনি বলতেছেন যে আপনি গিয়েছেন গাইবান্ধায় চামড়া বিক্রি হয়নি, বা রাজারহাটে। আমি আপনার অবগতির জন্য বলি, আমার নিজের একটা পারচেজ সেন্টার আছে কুষ্টিয়াতে। কুষ্টিয়া একটা বড় সেন্টার, এই যে কুষ্টিয়া কিন্তু চামড়ার ক্ষেত্রে অনেক বড় জায়গা। কুষ্টিয়াতে আমার সেই ঘরটা আছে। আমি প্রতি বছর 10 থেকে 15,000 চামড়া আমার শুধু ওখানে হয়, শুধু কোরবানিতে, ঈদুল আজহাতে। কুষ্টিয়া একটা বড় সেন্টার। আমার সেখানে যশোর সেই হাটে আমার সেই এজেন্টটা সেখান থেকে চামড়া কেনে। সেখানে গিয়ে সে কিন্তু চামড়া ম্যাক্সিমাম তুলে নিয়ে গেছে এসএফ ট্যানারি এবং আপনার গিয়ে কি বলে ওরে নতুন একটা সুপার এক্সপোর্ট নাকি এরা এই দুটো ট্যানারি আর অ্যাপেক্সের কিছু ছিল, এজেন্ট ছিল, আর আপনার আরো দু একটা ট্যানারির, কিন্তু চামড়া ওখানে উঠছেই কম গত শনিবারের হাটে। তো আশা করা যাচ্ছে এই শনিবার যে আগামী 2 দিন পরে আসতেছে, এই শনিবারের হাটে মোটামুটি বেশি চামড়া উঠবে। কিন্তু আমার রিপোর্টের লাস্ট পে অফটা ছিল এইভাবে, 6 কোটি টাকার চামড়া উঠেছিল, 3 কোটি টাকার চামড়া বিক্রি হয়েছে, বাকি 3 কোটি টাকার চামড়া বিক্রি হয়নি। ওই হাটে গত বছর 12 কোটি টাকার চামড়া বিক্রি হয়েছে। না, প্রথম হাটটা অন টেস্টে এরা দুইটা হাটে, আপনি এই আগামী কালকের পরশুদিনের হাটটা, না শনি মঙ্গল দুদিন, শনি মঙ্গল দুদিন রাজার হাট। এখন শনিবারের হাটটা, আগামী শনি এবং মঙ্গলবারের হাটটা আপনি এর সঙ্গে প্লাস করেন। ধরেন একটা পাইকারের কাছে 2000 চামড়া আছে, সে কিন্তু 200 চামড়া নিয়ে এসছে এটা ট্রাই করার জন্য বাজারের অবস্থাটা কি, এবং সে বুঝে ফেলেছে, এবং তার হাতে আরো 4-5 হাজার চামড়া কিন্তু তার পাইপলাইনে রয়ে গেছে। এখন আমাদের এই চামড়ার ব্যবসাটা কিন্তু এই ঈদুল আজহার চামড়াটাই আমরা 3 থেকে 3.5 মাস আমরা কালেকশন করি। একসঙ্গেতে চামড়াটা টেনারিতে প্রবেশ করানো যাবে না, তাদেরও রাখার সমস্যা, এবং এর মধ্যে কিছু চামড়া সেলও করবে তারা, হ্যাঁ, আর আমাদের কাছেও এটা রাখবো। যাই হোক, আস্তে আস্তে আমরা একটা গোডাউন খালি হবে, আবার চামড়া ঢুকাবো, গোডাউন খালি হবে, চামড়া ঢুকাবো, ওদেরও ধরেন ওয়েটগুলো শেষ হবে, ওরা প্রিজার্ভ করে রাখবে, আবার আরেকটা চামড়া ঢুকাবে। এই সিস্টেমের উপরেই যাচ্ছে। তবে সার্বিকভাবে আমাদের এই ট্যানারির শিল্পনগরীতে যাওয়া এবং টাকার যে অভাবটা, এই দুটাই কিন্তু চামড়ার অবমূল্যায়নের মূল কারণ বলে আমি মনে করি। যদিও আন্তর্জাতিক বাজার খারাপ, না, আন্তর্জাতিক বাজার তো খারাপ হতে পারে, কিন্তু আমাদের দেশে কনজাম্পশন আছে না, আছে, দেশে আছে, তাহলে আমরা কেন সেই সক্ষমতা অর্জন করতে পারি না? এই সক্ষমতা এখন সমস্যাটা কোথায় তাই সাহেবরা বলতে পারবেন। মানে আপনি শুধুমাত্র দেশের, বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশে তো পুরো কাঁচা চামড়া নিয়ে যেত, ওই ব্লুটাই পুরোটাই চলে যেত, তখন তো আমরা কিছুই করতে পারতাম না। তখনও কিন্তু চামড়া যে আয় ছিল এখনো তাই হচ্ছে, কোনো বেসিক ডিফারেন্সটা নাই। আমি হয়তো ফিনিশ গুডটা পাঠাচ্ছি, আমি হয়তো ইয়ে করতে পারছি। জি, এখন আপনাকে মানে বলছে যে আমাদের এখানে আমাদের চামড়াটা যদি আমরা কনভার্ট করি, মানে জুতা বানাই, তাহলে আমরা পুরা মার্কেট করতে পারি না কেন? অ্যাকচুয়ালি চায়না বা বিভিন্ন জায়গা থেকে সিনথেটিক চামড়া বা জুতা এসে মানে এত কম্পিটিটিভ হয়ে গেছে যে আমাদের চামড়া তারা কিনবে না। লুকিং লাইক লেদার, দে আর বাইং দ্যাট শু মেবি 500-600 টাকা। এবার মোয়াজ্জেম ভাই উনি বললেন যে চামড়া জায়গায় উনি বলছেন সিনথেটিকে চলে আসছে। ভিয়েতনাম কি করে এখানে লাফাতে লাফাতে এত দূরে চলে গেছে, তাদের চামড়ার বাজার নষ্ট হয় না, পুরো হোল ওয়ার্ল্ডের চামড়ার বাজার, চামড়ার লোকগুলো যায় ওখানে ঢুকে যাচ্ছে কি করে? আমরা এখানে এত গরু ছাগল নিয়ে বসে আছি, আমাদের কিছু হচ্ছে না। হ্যাঁ, ভিয়েতনাম তত্তর করে সবার উপরে উঠে গেছে এবং ওখানে সব বায়ার যাচ্ছে কেন? জি, এই চামড়ার শিল্পের সার্বিক সমস্যাটা গভীর অ্যাকচুয়ালি, এবং এবার আরো বেশি দেখা গেছে যে সমস্যার নানামুখী দিক আরো বেশি প্রতিহত হয়েছে। আমি একটা জিনিস হচ্ছে, আমি এটা মনে করি না যে আপনার এই যে সিনথেটিক শুজ ক্যান রিপ্লেস লেদার শুজ, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আই মে বি রং, বাট আমি আপনার সাথে আই স্ট্যান্ড টু মানে কারেকশন, কিন্তু আমার মনে হয় না লেদার হ্যাজ ইটস ওন অ্যাট্রাকশন, এবং লেদার শুর ইয়েতে আমার ডিমান্ডটা কত পরিমাণ কমেছে সিনথেটিকের জন্য সেটা আমার পক্ষে জানা হয় না। কারণ গ্লোবালি সিনথেটিক প্রোডাক্ট এমনি কিন্তু এনভায়রনমেন্ট কনসাসনেস যদি বৈশ্বিক হয়ে থাকে, তাহলে এটার জন্য এনভায়রনমেন্ট কনসাসনেস হওয়া উচিত অ্যাকচুয়ালি। তা আমার একটা ইয়ে আছে, ফান্ডিং বরাবরই একটা সমস্যা আছে ইয়ের ক্ষেত্রে, চামড়া শুরুতে। দেখেন, ওনারা বলছেন
আমি তাহের সাহেবের সাথে ব্যক্তিগতভাবে ওনাকে অনেকদিন যাবৎ চিনি অ্যাকচুয়ালি। উনি যে পয়েন্টটা রেজ করেছেন, সরকারি অর্থ, সরকার অর্থ দেন না, অর্থ দেন আর্থিক প্রতিষ্ঠানগুলি, ব্যাংকগুলি। ব্যাংকগুলি নিয়ম কানুন অনুযায়ী তো টাকাটা দিতে হবে। আপনার নন পারফর্মিং লোন যদি হয়ে থাকে তাহলে আপনি তাকে কন্টিনিউসলি ফিট কিভাবে করবেন? দেখেন, এটা আবার করোবরেট করতেছেন উনি বলতেছেন অনেকগুলি ট্যানারিরা তাদের অতীত ইতিহাস দেখা গেছে 20% বেশি ওনাদেরকে 100% payment দিয়ে দিচ্ছে। না, আপনি বললেন না অনেকে 100 দেন না। তো তাহলে আপনাকে পারফর্মিং হইতে হবে ফার্স্ট অফ অল। যদি পারফর্মিং হন তাহলে আপনি লোন পাবেন, কারণ এই সমস্যা প্রতিবারই দেখা যায়। এবারকার সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের মজুদ রয়েছে যথেষ্ট, আমাদের বহির্বিশ্বে নানাবিধ একটা কারণে হয়তো বাংলাদেশের লেদার গুডসের ডিমান্ডটা ইউরোপিয়ান ইউনিয়নে কম, কারণ সে কারণে হচ্ছে কিন্তু এবারও রেকর্ড কিন্তু 8% বেড়েছে। জি, পণ্য চামড়া পণ্যের কিন্তু 8% বেড়েছে। মার্কেট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন করার ইকুয়ালি থাকা উচিত। এবং 4 মাস আপনি এটা বললে তো হবে না যে কমে গেছে। এবারে যে ইয়াটা আছে স্ট্যাটিস্টিক্স এক্সপোর্টে, তাহলে আবু তাহের সাহেব, আমি একটু মজম ভাইয়ের একটু ইন্টারাপ্ট করি, যে ধরেন বিশ্বে শু, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এর টোটাল ডিমান্ড কিন্তু ওয়ার্ল্ড ইম্পোর্ট $240 বিলিয়ন। 240 থেকে 250 বিলিয়ন ডলার। ঠিক আছে, এর ভিতরে 30% অনলি লেদার, ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস অ্যান্ড 70 ইজ নন লেদার। আর আরেকটা মজম ভাই যে কথাটা বলছেন যে নন পারফর্মিং লোন বেড়ে গেছে, দ্যাটস ট্রু। আমাদের দেশে ব্যাপার হচ্ছে যে আইনগুলি প্রণয়ন করেছে ওনাদের লেখা উচিত যে ডেভেলপড কান্ট্রির আইন যদি এখানে প্রণয়ন করে তাহলে এখানে কোনো শিল্প কিন্তু চলতে পারবে না। 1 মাস 2 মাস না দিলেই 3rd মান্থ নন পারফর্মিং লোন হয়ে যাচ্ছে। কাজেই আপনি ডেভেলপিং কান্ট্রিতে, ম্যানুফ্যাকচারিং কান্ট্রিতে এই দেশের অনুযায়ী আপনাকে আইন বা পলিসি তৈরি করতে হবে। সেই পলিসির জন্য সরকার লোন দেয় না, সরকার কিন্তু পলিসি প্রণয়ন করে, তৈরি করে, ডিসকাসিং উইথ দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এখন যদি মনে করেন ইন্টারভেনশন করতে হবে। দেখেন, নন পারফর্মিং লোনসের ক্রাইটেরিয়া কিন্তু আমার মনে হয় এখানকার যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া কিন্তু এখানকার পরিস্থিতির আলোকেই করা হয়েছে। আপনার একটা জিনিস বলেন, যদি চামড়া ইন্ডাস্ট্রিকে অ্যাজ এ হোল যদি শিখ হয়, আমি কিন্তু সানসেট ইন্ডাস্ট্রি বন্ধ করার পক্ষপাতী। আই এম নট ইন ফেভার। আমি একটা জিনিসের পক্ষপাতী না, ওনারা কেন প্রাইস ফিক্সেশনটা করতে চান। যদি মার্কেট মেকানিজম ওয়ার্ক করে, প্রাইস ফিক্সেশন শুড নট বি প্রাইসিং মেকানিজম অ্যাকচুয়ালি। কিন্তু এই প্রাইস ফিক্সেশনের প্রসেসে ওনারা পার্ট কেন করেন আমি জানি না। এটা আপনি উত্তর দিবেন, আপনারা দিবেন। আমি আপনার সাথে একটা জায়গায় যোগ করি। এই কোরবানি ঈদের 4 দিন আগেও চট্টগ্রামে 50 টাকা বর্গফুট চামড়া বিক্রি হয়েছে। ঈদ যেই শুরু হলো তখন বললো 40-এর উপরে না। তাহলে যে কারেন্ট মার্কেটটা ছিল সেই মার্কেটটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নতুন মার্কেট তৈরি করে। আপনি জানেন যে অ্যাকচুয়ালি ঈদের সিজনে আমার মনে হয় অ্যানুয়াল ডিমান্ডের বেশিরভাগ অংশ, শতকরা 60% এই সময়টা আপনার আসে। এবং এই সময়টা কিন্তু আপনার বিভিন্ন রকম মার্কেট ম্যানিপুলেটিভ ফোর্সেস গুলি থাকেন অ্যাকচুয়ালি। এবং এটা কিন্তু পার্ট অফ দ্য গেম। এটাকে কিন্তু অস্বীকার করি মার্কেটটা চলে না, মার্কেট। কিন্তু আমার মনে হয় এটা সার্বিকভাবে যে কথাটা আপনি তুলছেন চামড়া শিল্পের ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এটা হচ্ছে চামড়া শিল্পের পলিসি, বাজারজাতের যে প্রক্রিয়াটা চরম বিশৃঙ্খলা, এবং সেখানে শৃঙ্খলা আনা। এবং একটা জিনিস সরকার উনি রাইট, সরকার অ্যাকচুয়ালি এক্সপোর্ট পলিসির অধীনে হোক, অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল পলিসির অধীনে হোক, চামড়া শিল্পের উপর ফোকাস দেওয়া আছে বলে আমি জানি। ফোকাসটা কার্যকরী করা উচিত। কিন্তু ব্যাংক তার নন পারফর্মিং লোনটা তো বাড়াতে পারবে না। ওনার একটা ইস্যু রাইট, ওনার যে কোলাটারাল দিয়েছেন হাজারিবাগে তার এগেনস্টে উনি ঋণ নিয়েছেন। হাজারিবাগের ল্যান্ড ভ্যালু আর উনি যেখানে যাচ্ছেন সেখানকার ভ্যালু ন্যাচারালি ফুল কম্পেনসেট ফর হিম। ইন দ্যাট কেস হি ক্যানট সার্ভিস হিজ লোন। এটা তো আমাদের একটা পয়েন্ট ছিল আমার মনে হয়। আমার একটা পয়েন্ট ছিল যে ধরেন সরকার যদি ব্যাংক যদি আমাদের লোন না দিতে চায় কোনো আপত্তি নেই, কিন্তু আমরা হাজারিবাগ থেকে চলে গেলে যে ওই জমি ল্যান্ড ইজ ইকুইভ্যালেন্ট টু ধানমন্ডি ল্যান্ড।
তো এই ধানমন্ডির ল্যান্ডের মানে ধানমন্ডির দাম ধরে যদি আমাদের এখানকার লোন তারা অ্যাডজাস্ট করে, প্লাস বাকি লোন যদি আমাদের ওখানে দেয়, we can make our industry easily. এটা অ্যাডজাস্টমেন্ট করবে কে? জমিতে যখন ব্যাংক লোন দিবে, ব্যাংক তার ন্যাচারালি নর্মাল প্রসেসে এর ভিতরে অনেকগুলো হয়তো ইরেগুলারিটি হইতে পারে এবং হয়ে থাকে বাংলাদেশে, কিন্তু ব্যাংক তো প্রাইস তার ইভ্যালুয়েশন করতে দিবে প্রাইসটাকে, ল্যান্ডের প্রাইস কত, তাতে আপনি কোলাটেরালাইজ করতে হবে তাকে। ব্যাংক তো আপনার ওভার ভ্যালুয়েশন করে কোলাটেরালাইজ এখন করতে হবে না। তাহলে আপনাকে একটা জিনিস সেখানে বলতে পারেন, সেখানে গভর্নমেন্ট কি আপনাকে কোলাটেরালাইজ করার ক্ষেত্রে এটা কি ওভার ভ্যালু দেখাতে এনকারেজ করতে পারে কোনোভাবে? না, ভ্যালুটা ব্যাপার হচ্ছে, আমি এই জায়গায় মানে বলতে চাই যে ধরেন সরকার এখানে আগায় আসা উচিত। এই জায়গাটা আমাদের কাছ থেকে ধানমন্ডির দামে সরকার ক্যান টেক ইট ওভার এবং এটাকে মানে একটা বিউটিফুল রেসিডেন্সিয়াল এরিয়া হিসাবে ওনারা বানাতে পারেন। তাহলে আমাদের যে জায়গার মানে ভ্যালুয়েশন হবে, ব্যাংকের টাকা ব্যাংক পেয়ে গেল, আমরা এক্সট্রা যেটা পেলাম আমাদের ওখানে ইন্ডাস্ট্রি আমাদের টাকাতেই হয়ে যাবে। এই প্রস্তাবটা কি আপনারা মন্ত্রণালয়ে দিয়েছিলেন? সেবারেল টাইম দিয়েছি। আমি এটা নিয়ে একটা দর্শক আছে, দর্শকের বক্তব্যটাকে শুনে নি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আতাউর রহমান বলছি মহাখালী, ঢাকা থেকে। জি। আচ্ছা, এই বছরের চামড়ার দাম গত 15-20 বছরের ভিতরে সর্বনিম্ন ছিল। এটার আলটিমেট বেনিফিশিয়ারি কিন্তু বাংলাদেশের একেবারে হতদরিদ্র মানুষ। মানে আমার চামড়ার বিক্রি টাকা কিন্তু আমি গরিবের মধ্যে বিতর্ক করে দিই। এই বছর তো তারা বঞ্চিত হইল, মানে অনেকটাই বঞ্চিত হইল। এইটার দায় দায়িত্ব কি কেউ নিবে, অথবা এটার ব্যাপারে বক্তব্য দেওয়ার মতো তো কেউ নেই। আজ পর্যন্ত আমি কয়েকটা টক শো শুনছি, কিন্তু এই ব্যাপারটা কেউ আলোচনা করে না যে এই যে গরিব মানুষ, একেবারে আলটিমেট গরিব মানুষের সাথে বঞ্চিত হইল। যে এটা আমি রিপ্লাই দিতে পারি, ওনার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ একটা পজিটিভ সাইন ছিল, বাংলাদেশের লাইভ স্টক পপুলেশন বেড়েছে। কারণ এবার বাংলাদেশ সক্ষম হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কোরবানির চাহিদাটা এবং এই প্রোডাকশন বৃদ্ধি করার কৃতিত্বটা আমাদের যারা খুদে যারা ছিল তাদের তো অ্যাকচুয়ালি একটা ন্যায্য অধিকার আছে, এটা ফেয়ার জাস্টিস তারা পাওয়া, হাই স্কিনের প্রাইস পাওয়া। কিন্তু এখানে এটা হয়নি, এটা ওনার সাথে একমত। সেটা কিন্তু একটা ডিসইনসেন্টিভ হিসাবে কাজ করবে। কারণ আমাদের যে খুদে খামার যারা করেন, স্মল ফার্মার্স, বা তাদেরকে আমি তারা যথেষ্ট কৃতিত্বের অধিকারী যে সক্ষমতা দেখিয়েছেন, তারা সাপ্লাই বৃদ্ধি করেছেন। অনেক ফিয়ার ছিল ভারতবর্ষ থেকে, মায়ানমার থেকে গরু না আসলে, ইয়ে না আসলে আমরা করবো। কিন্তু এবার কিন্তু আমাদের দেশের যারা খামার খামারিগণ, এটা এগ্রিকালচার সেক্টরকে ধরলে আমাদের কৃষকের যদি, কারণ সার্ভিস সেক্টর তো এগ্রিকালচারের ভিতরে, এটা কিন্তু তারা অসম্ভব। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই অর্জনটা এর আগে কখনো হয়নি। আমি তাদেরকে বিশ্বাস করেন, ওনার সাথে আমি সম্পূর্ণ একমত। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, এবং তারা আজকে তারা এই জিনিস দেওয়ার পরে যদি তারা এই ধাক্কাটা খায়, আগামীতে তারা তো অন্যভাবে চিন্তা করবে। এবং ধাক্কাটা এমন সময় খেয়েছে, দেখেন তাদেরকে একটা প্রাইস এসুরেন্স তাদেরকে দেওয়া হয়েছে যে আপনি এত টাকা পাবেন। এত টাকা মানে দিলে ওনারা তো কিনবেন ইয়ের থেকে, যারা ফরিয়া থেকে, কিন্তু তার তো বেশিরভাগ অংশ যাওয়া উচিত তাদের কাছে অ্যাকচুয়ালি আপনার। কিন্তু এটা তো পান নাই। আমি একটু বলি, ঘটনাটা হয়েছে কি, আমরা ঢাকা শহরে অনেক জায়গায় দেখি আমাদের কিছু রিটেইলার আছে যাদের ফরিয়া বলেন আর কি, রিটেইলাররা এরা পাড়ায় মহল্লায় চামড়া কিনতে যায়। তো এলাকায় সিন্ডিকেট করে মৌসুমী ব্যবসায়ী কিছু এলাকার ছেলে পেলে বিভিন্ন সংগঠনের নাম করে এরা আমাদের লোকদেরকে চামড়া কিনতে দেয় না। তখন আমাদের কাছে আসে, আমরা বা টেলিফোন করে যে এই এই সমস্যা পড়ছে, আমি মগবাজার এলাকায় গেছি, অথবা আমি যে কোনো একটা জায়গায় গেছি, আমাকে কিনতে দিচ্ছে না, বরঞ্চ তারা আমার টাকা কেড়ে নিতে চায়, অথবা অকথ্য ভাষায় গালাগালি মারধর এগুলি করে। আমি বলছি ঠিক আছে, তুমি কোনো মোড়ে দাঁড়িয়ে চামড়া কিনো, আর ওরা যে চামড়া কিনে এই চামড়াটা তুমি পারলে কিনে নিয়ে এসো। কিন্তু একটু সেখানে কিন্তু ওই যে পাড়ার ছেলেরা চামড়াগুলো কিনতেছে, আমাদের লোকজন কিনতে দিচ্ছে না, তারা কিন্তু উচিত মূল্যটা দিয়ে আনে না। আমরাও কিন্তু এই বিষয়টা নিয়ে খুব ভাবি, এই টাকাটা গরিবের হক, এই টাকাটা হ্যাঁ ওরা 200-300 স্বেচ্ছাচারিতার মতো তারা। এখানে আপনার শুধু আমি একটা জিনিস জানতে চাইব, এটা কিন্তু এবারকার ইউনিক ফেনোমেনা না। এটা আমি গত বছরও শুনেছি,
তার আগেও শুনেছি, এবং এটা ইয়ার্স টুগেদার এটা হয়ে আসছে। এই মুসলিম ব্যবসায়ীরা হয়তো না এই ধরনের ইনফ্লুয়েন্স লোকাল বিভিন্ন ধরনের, এটা হয়তো এবার বেশি হতে পারে, কম হতে পারে, সেটা মাত্রা পরিমাপ করা আমার কাজ না, কিন্তু এই ধরনের সিচুয়েশনের সাথেই কাজ করে আপনারা অভ্যস্ত। মানে এটা তো আমরা চামড়া নিয়ে আসছি। আমরা একটু মহসিন ভাই ওটা চট্টগ্রামে দেখি চামড়া, আমি কি একটা জবাব দিয়ে দেবো? চামড়া ব্যবসায়ী, কাঁথা চামড়া ব্যবসায়ী কি বলছে। কাদের ভাই, কাদের ভাই, আপনি কি শুনলেন আমাদের কথাগুলো, ওনারা যে কথাগুলো বললেন? জি জি জি, আপনারা তো সবচেয়ে বড় চামড়া নিয়ে বসে আছেন চট্টগ্রামে, অ্যারাউন্ড 5 লাখ পিস চামড়া। আপনাদের এই চামড়াগুলোর অবস্থাটা কি আসলে? আপনারা কি এখন কি অবস্থায় আছেন? আসলে চামড়াগুলো তো আমরা কুরবানি ঈদের প্রতি বছরই আমরা কালেকশন করে থাকি। এবছরও আমরা কালেকশন করেছি চামড়া, আমরা লবণজাত করেছি। এখনো পর্যন্ত কোনো ট্যানারি মালিক আমাদের চট্টগ্রামে আসে নাই। তো আমরা ওদিক দিয়ে ট্যানারি মালিকদের দিকে তাকিয়ে রয়েছি, ওনারা কখন আসবেন। তাছাড়া চট্টগ্রামের দুটো ট্যানারি পরিবেশের কারণে বন্ধ আছে। তো আমরা এখন চট্টগ্রামের আড়তদাররা ঢাকার ট্যানারি মালিকদের উপর নির্ভরশীল। তো আমি আশা করব ওনারা ঢাকার ট্যানারি মালিকগুলো চট্টগ্রামে আসবেন এবং চট্টগ্রামের চামড়াগুলো ওনারা খরিদ করবেন, কারণ চট্টগ্রামের চামড়াগুলো অনেক বড় মাপের চামড়া এবং ভালো চামড়া। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনারা যে দরের চামড়াগুলো কিনেছেন সেটা যে দর নির্ধারণ করে দিয়েছিল ট্যানার্স মালিক অ্যাসোসিয়েশন, যেটা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, তাদের চেয়ে কম না বেশি? আসলে ট্যানারি মালিকরা যে দামটা নির্ধারণ করে দিয়েছিলেন কোরবানের আগেও, কিন্তু ওই দামের চাইতে বেশি দামে ওনারা আমাদের কাছ থেকে কিনেছেন। কিন্তু ওই দামটা নির্ধারণ করে দেওয়ার পরে আমরা চামড়া কিনতে হিমশিম খেয়েছি এবং আমরা ওই দামে চামড়াটা কিনতে পারিনি, আরো একটু বেশি দামে কিনতে হয়েছে আমাদেরকে। 50 থেকে 55 টাকার মধ্যে আমাদেরকে কাঁচার মধ্যে চামড়াটা কিনতে হয়েছে। তাহলে এই চামড়া তো আপনাদের নিবে না। তাই আমাদের এই ট্যানারি অ্যাসোসিয়েশন তো বলবে যে আপনাকে তো বলেছি 40 টাকার মধ্যে রাখতে প্রতি বর্গ ফুট, এখন এই আপনি 55 টাকা দিয়ে চামড়া বিক্রি করবেন কি করে তাদের কাছে? আসলে ওনারা যদি আমাদেরকে বাড়তি দাম নেয় তাহলে তো আমরা অনেক লোকসানে পড়ে যাব। তার কারণটা হচ্ছে, একটি চামড়া 10 থেকে 11 ঘন্টার মধ্যে যদি লবণজাত করা না হয়, চামড়াটা পোষণশীল দ্রব্য, এটা চামড়া জাতীয় সম্পদ, এটা রক্ষা করার দায়িত্ব সবার, আমাদের সকলের। আসলে ওই চামড়াটা নষ্ট হওয়ার কারণে আমরা বেশি দামে কিনতে হয়েছে। তাই আমরা 50 থেকে 55 টাকা কাঁচার মধ্যে ফুটে আমরা কিনে ফেলছি। আচ্ছা, চট্টগ্রামে মোট চামড়া এবার কত পিস চামড়া হয়েছে বলে আপনি জানেন কোরবানি হয়েছে? এবার আমাদের চট্টগ্রামে গরু, মহিষ এবং ছাগল, জি 5 থেকে 5.5 লাখ পিস আমাদের চামড়া হয়েছে এখন চট্টগ্রামে। জি, শুনলেন। ধন্যবাদ। আর মজিদ ভাইয়ের কথায় আমি একটা জবাব দিই, এবং খামারিদেরকে আমি ধন্যবাদ জানাই এই জন্যে যে আমাদের যে এবার গরু প্রোডাকশন, ছাগল বলেন, ডেফিনেটলি দে হ্যাভ ডান গুড জব। না, খালি তাই না, তাই ভাই বলি, আপনাদের সবচেয়ে বেস্ট চামড়াটা দিয়েছে, যেটা ইন্ডিয়ান চামড়া নাই। ইন্ডিয়ান গরুর যে চামড়াগুলো আর বাংলাদেশের গরুর চামড়ার মধ্যে কিন্তু অনেক ক্লাস ডিফারেন্স। সুতরাং খামারিদেরকে আমরা ধন্যবাদ না দিয়ে পারি না। খামারিরা যে গরু বিক্রি করেছে তারা কিন্তু গরুর দাম পেয়েছে। এখন বলতে পারেন যারা কুরবানি দিয়েছে, কুরবানি তো দিয়েছে আল্লাহর ওয়াস্তে, তারা তো চামড়া বিক্রি করে কাউকে দিয়ে দেবে, হয়তো সেই জায়গাটা হকটা ঠিক মতো পাইনি। এটা কিন্তু বিগত বছরগুলিতেই হচ্ছে যে ফরিয়ারা এসে চামড়া নিয়ে যায়, এটা আমাদের দেলোয়ার সাহেব বলছেন, দ্যাট ইজ রিয়েল ফ্যাক্ট। বাট ট্যানারি আলারা যে দাম দিয়েছে তার থেকে কিন্তু কম দামে কিনবে না, এবং পোস্তাও কিন্তু যে দাম বিক্রি করতে পারবে আমাদের কাছে, তারাও চেষ্টা করবে। আমি কিন্তু পোস্তা কিন্তু 1200 থেকে 1400 বেশি চামড়া কিনেনি টাকায়। হ্যাঁ, পোস্তার চামড়া কিন্তু আজকের মধ্যে আমার 80% চামড়া আমার বিক্রি হয়ে গেছে। কিন্তু দেলোয়ার ভাই, আপনি কি এটা স্বীকার করেন চট্টগ্রাম থেকে, আমাদের যে চট্টগ্রাম, এখনো চট্টগ্রাম পার্টি আসেনি, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সবচেয়ে ভালো চামড়াগুলো, সবচেয়ে বড়, ওদের ওখানে গরুর সবকিছু মিলে সবচেয়ে ভালো ইয়াগুলো কিন্তু তারা যেটা বলেছে ওইটা ঠিক।
এবং তারাও কিন্তু এর আগের উনি টার্মে আসছিলেন, বললো যে আমাদের 30 কোটি টাকা বাকি আছে প্রতি বছর। নট দ্যাট এই বছরের কথা নয়, বুঝলাম যে ঠিক আছে এই বছরের কথা না, তার মানে হলো একটা লোক ইনভেস্ট করার পরে 1 বছর পরে সে টাকা 1 বছর পরেও টাকা পাচ্ছে না, তার মানে কোন জায়গায় সমস্যা? তো অবশ্যই একটা মানে একটা বিশৃঙ্খল পরিবেশ এটার মধ্যে অবশ্যই আছে। নাহলে আমি একটা জিনিস কিনলাম, আপনি আমার জিনিসটা নিয়ে নিলেন, এরপরে আপনি 1 বছর পরেও সেই টাকা পরিশোধ তার 20 থেকে 30% বেশি টাকা পরিশোধ করছেন না, তাহলে তারা ব্যাংক লোন তো তাদের পাওয়া উচিত। অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন যে 30 গতবার কিন্তু সে বলছে 6 কোটি টাকা পায়নি, 30 কোটি না। এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে অনেক আপডেট হয়ে গেছে। দিলওয়ার সাহেবও বলছেন জি। মানে মেজর যে ঘটনাটা অঘটনা ঘটেছে ঢাকা আলাদা তো এই সুবিধা গতবার বা তার আগের বার, আদারওয়াইজ ট্যানারি আলারা যারা চামড়া কিনতে ছিল তারা মানে যা কিনে সারা বছর কুরবানের সময় প্রায় শোধ দিয়ে দিয়েছে। না, কিন্তু এই বছরটা দিনাজপুরে আমাকে রংপুর পুরো বেলটা এবং রাজশাহী বেলটা পুরো বলেছে যে তারা 30% বেশি আশা করছিল যে 70% টাকা পাবে, তারা টাকা পায়নি, অতএব চামড়াগুলো কিন্তু অনেকে কিন্তু মানে ভিন্ন ধারণা দিতে পারে। জি। কিন্তু পোস্তার থেকে চামড়া, পোস্তার থেকে তো বিক্রি হয় হাজারীবাগে ব্যাপার হচ্ছে এইবার তার আগের বার, এছাড়া কিন্তু মেজরিটি চামড়ার টাকাই সব পেয়ে গেছে। আর এবার কেন পায়নি তা তো আমি আপনাকে বললাম। না, এবার না, এটা প্রতি বছরই থাকছে। আমি গত 3 বছর ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, প্রত্যেককে বলছে যে চামড়া বিক্রি করার পরে 7 মাস 8 মাস 9 মাস 12 মাস 14 মাস 16 মাস পর্যন্ত তাদের টাকা আসল কথা কি ভাই, আমরা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে জি, আমাদের, জি। যে প্রতি বছরই কিছু না কিছু একটা দুটা ট্রেনারি প্রতি বছরই এ ধরনের একটা দুটা না, অনেক না প্রতি বছর, এই 2 বছরের বিষয়টা না, জি। এটা প্রতিবারই এরকম হচ্ছে। আমাদের সঙ্গে কিন্তু গ্রামের গঞ্জে এবং অনেক ডিস্ট্রিক্টের পার্টিগুলো আছে। আমার ঘরেই ধরেন না প্রায় 20 থেকে 22টা ডিস্ট্রিক্টের পার্টি আছে। তাদের চামড়াগুলো আমাদের বিক্রি করতে হয় এবং টাকাগুলো আমরা যেভাবে পেমেন্ট পাই সেভাবেই দেই। এই বছর আমি ধরেন প্রায় 1 থেকে 150 আমার পাইকার বসা, আমি নিজে 1 ঘন্টা তাদের ব্রিফিং দিয়েছি এবং চামড়ার উপরে কথা বলেছি এবং আমি এই দিতে পারলাম, আমি পেয়েছি এই, তারা আমার উপর সন্তুষ্ট হয়েছে। কিন্তু তাদের একটাই কথা, এই যে চামড়াগুলো হবে এটার ভবিষ্যৎটা কি? আমি ডাইরেক্ট তাদের বলে দিয়েছি আরো 2টা বছর আমাদের কষ্ট করতে হবে, কারণ বাস্তব দিকগুলো যদি আমরা বিবেচনা না করি, ট্যানারির মালিকরা আমাদের সঙ্গে যতই ছলচাতুরি করুক, যাই করুক, আমরা কিন্তু গাছটা বাঁচিয়ে রাখতে চাই। আমাদের গাছটা হলো ট্যানারি, আমরা হলাম তার ফল। ওখান থেকে ওটা বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো। কিন্তু তারা যদি এটা না ভাবে যে আমার গাছে আমি একটা ফল না দেওয়ার গাছ হতে চাই না, তাদের তো এটা বাস্তব দিকটা ভেবে দেখতে হবে। এখন ধরেন বাজার যাই হোক, আমার কথা বাজারের দাম কম এটাও আমার কোনো বিষয় না। আমার বিষয়টা হচ্ছে টাকা পরিশোধ দিতে হবে, মার্কেট রানিং থাকবে এবং ব্যবসা রোলিং হবে। সারা বছর আমি ব্যবসা করব। আমরা যারা চামড়া ব্যবসায়ী, ডলারের দর অধপতন হয় আন্তর্জাতিক বাজারে, স্বর্ণের দাম ওঠানামা করে, চামড়ার বাজারে ওঠানামা করতেছে, এতে আমাদের কোনো সমস্যা নেই। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, হ্যাঁ, সবার ক্ষেত্রে প্রযোজ্য। সেইখানে কিন্তু আমার টাকার অভাবটা কেন থাকবে, পুঁজির অভাবটা কেন থাকবে, এই দিকটা আমার মনে হয় সবচেয়ে বেশি বিবেচনা করা উচিত। ইয়েস মজেম ভাই, 2টা জিনিস আমি যেটা করলাম, একটা জিনিস হলো যেমন যে ওনাদের যেমন এজেন্ট আছে কিছু কিছু জায়গায়, সত্যি কথা বলতে কি বাস্তবে যে এই জিনিসটা ট্যানারি অ্যাসোসিয়েশন যেটা আছে, মালিক সমিতি যেটা আছে, তারা এই সিস্টেমটাই ডেভেলপ করেনি। এই যে গ্রামে গঞ্জে আপনারা বলছেন ফড়িয়া মৌসুমি, অথচ এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এদের আন্ডারে, এদের মাধ্যমে কিন্তু এটা চলছে। আপনারা তাদেরকে খুব খারাপ সেন্সে ফড়িয়া বলে ফেলছেন। এই সময়টাতে কিন্তু তারা চামড়া কিনে। আচ্ছা, 2 নম্বর হলো তারা কোনো স্বীকৃতি পায় না। যদি নাই হয় তাহলে আপনি বলছেন যে হঠাৎ করে 50টা লোক বেশি চলে আসে বলে, যদি আপনি তাদেরকে এজেন্ট, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জিনিস আরো তো অন্য পণ্য আছে, সব পণ্যের ক্ষেত্রে বাজারজাতকরণের একটা নিয়ম আছে, প্রত্যেকটা জায়গায় একটা করে এজেন্ট থাকে, 2টা করে এজেন্ট থাকে যারা ওই মালগুলো ওই জায়গায় ডেলিভারি দেয়, তার বিনিময়ে তারা একটা কমিশন পায়। কিন্তু এই চামড়ার ক্ষেত্রে কোনো নিয়ম কানুন, উনি বলছেন যে ওনার 30টা আছে, ওনার 20টা আছে, কিন্তু ট্যানারি অ্যাসোসিয়েশন যারা মালিক, যারা মূল্যা, তাদের কোনো জিনিসই তারা এটাকে ডেভেলপ করার চেষ্টা করেনি। তো এটা কি সম্ভব না প্রতিটা ইউনিয়নে এই ধরনের এজেন্ট তৈরি করা? এটা ব্যবসায়িক
মানে দিক থেকে চিন্তা করতে এটা বাজারজাতের প্রক্রিয়ার মধ্যে কত ফিজিবল আমার ধারণা এটা নাই যারা। কিন্তু একটা জিনিস আমি মনে করি, যারা মৌসুমী বলতেছেন বা ফুরিয়া বলতেছেন, তারা কিন্তু সাপ্লাই চেনের একটা ইম্পর্টেন্ট অংশ। ইয়েস, কিন্তু তাদেরকে আপনি খারাপ ভাবে বলছেন। আমি কিন্তু খারাপভাবে কিন্তু বলছি না। ফুরিয়ারা বাড়াই দিচ্ছে। আমার মনে হয় মৌসুমী হিসেবে বলেন নাই এটা, আমার মনে হয় ইয়াবাইও বলেন নাই এটা কিন্তু ফুরিয়া দেয়ার সাপ্লাই চেনের ইম্পর্টেন্ট পার্ট অ্যাকচুয়ালি। নামটা হতো জি, তারা না থাকলে ওনাদের পক্ষে চামড়াগুলি পাওয়া মুশকিল, কারণ একসঙ্গে ওনাদের নাই। ওনার ইস্যুটা সেখানে এত জনবল পাবো কোথায় আমরা? আপনার ইস্যুটা আমি উত্তর দেওয়ার আগে আমি প্রথমত বললাম, আপনার ইউ আর রাইট, অ্যাকচুয়ালি খামারিরা চামড়ার পশা পায় না, কিন্তু চামড়ার পশাটা দুস্থ মানুষ পায়, এবং দুস্থ মানুষগুলি গ্রামেও থাকে, দুস্থ মানুষ শহরে থাকে। আমাদের দেখেন, একটা সমাজে আমরা তো কেয়ারিং সোসাইটির কথা বলি, কেয়ারিং সোসাইটির পার্ট হতে হলে তাদেরও তো অ্যাকচুয়ালি একটা ন্যায্য একটা হিসাব পাওয়া উচিত। আমি মনে হয় যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন, উনি বর্ডার সেন্সে প্রশ্ন করেছিলেন রিপ্লাইটা, তো ইউ আর ভেরি রাইট। চামড়ার পয়সাটা তো খামারির কাছে যায় না, কিন্তু এটা অন্যান্য প্রাইস সেক্টর দিক থেকে বিবেচনা করতে গেলে এটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তার কি ইনফ্লুয়েন্স আছে, সেটা বিতর্কিত বিষয়, সেই বিষয়ে যাও। এখন আপনি যেটা বলছেন সেটা দেখেন, কন্ট্রাক্ট ফার্মিং একটা কথা আছে এগ্রিকালচারে বলে, যেটা কন্ট্রাক্ট, আমাদের দেশের কেনারা আর কি কন্ট্রাক্ট এজেন্ট রাখতে পারবেন কিনা। আইডিয়ালি আমাদের এই যে সরবরাহ ব্যবস্থাটা যদি আরেকটু যদি কনসলিডেট করা যেত এবং সার্বিক ব্যবস্থাপনা ইমপ্রুভমেন্টে এটা কিন্তু সহায়ক হতো। এখন ওনাদের পক্ষে সর্বত্র এজেন্ট নিয়োগ করা সম্ভব কিনা ব্যবসায়িক দিক থেকে চিন্তা করতে, আফটার অল ইট ইজ অলসো বিজনেস, এবং দে মাস্ট গেট রিজনেবল রিটার্ন আউট অফ ইট, এটা কিন্তু ওনারা বলবেন। এবং এটা, তবে আমি মনে করি বর্তমান অবস্থায় এই ধরনের যারা মৌসুমী ব্যবসায়ী বলেন, আপনি ফরিয়া বলেন, তারা কিন্তু সাপ্লাই চেনের ইম্পর্টেন্ট পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এবং তারা দে উইল কন্টিনিউ টু সার্ভ দিস টুল অ্যাজ লং অ্যাজ দ্য টেনার্স, ওনারা ওনাদের সমিতি এবং ওনাদের নিজস্ব এজেন্ট সর্বত্র নিয়োগ না করতে পারবেন। তো আমার যে অবস্থা দেখতেছি, আগামী 2-3 বছরের ভিতরে বাংলাদেশের ট্যানারি শিল্প এই কাজ করতে সম্পূর্ণভাবে সক্ষম হয় বলে আমার বিশ্বাস হয় না। এটা আমি ফেয়ারলি বলতে পারি, এবং আমার মনে হয় ওনারাও পারবেন না। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে এখানে যারা বক্তব্য দিচ্ছে তাদের সবাই উদ্দেশ্যে বলছি, আমরা আড়তদার এবং ট্যানারি মালিকরা যারা ব্যবসা করতেছেন, তারা আজকে না হোক 2 বছর পরে বা 3 বছর পরে টাকা কিন্তু পাচ্ছেন, যেটা ডিউ থাকছে। এখন মৌসুমী ব্যবসায়ীরা যারা আপনার তৃণমূল পর্যায়ে থেকে চামড়াগুলো কালেকশন করে এনে বাজার পর্যন্ত আনে, ওনারা তো প্রতি বছরই লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনার পুঁজি হারাচ্ছে। এখন তাদের ব্যাপারে আমরা কি করব, বা তাদের কি আওতায় আমরা আনে এই ব্যবসাটা আমরা টিকিয়ে রাখতে পারবো, সে ব্যাপারে একটু আলোচনা করবেন কি? জি বলেন আপনি। উনি বলেন যে তারা যে লসের প্রক্রিয়ার মধ্যে থেকে থেকে হয়ে যাচ্ছে, ওই জায়গাটা যদি আবার, উনি বললেন যে একটা ইম্পর্টেন্ট পার্ট যারা এখান থেকে এই পর্যায়ে আসছে, ওই ইম্পর্টেন্ট পার্টটা যদি লস করতে থাকে এবং একটা পর্যায়ে ওই ইম্পর্টেন্ট পার্টটা যদি ঘটে যায়, আবার আমাদের সিস্টেম না থাকে, এটা সত্যি কথা। তখন তারা কি করবে? প্রায় ক্ষেত্রে দেখা যায় যে মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়ী একদিনের জন্য ব্যবসাটা করে, ঈদের দিন ওরা লবণ ছাড়াই বিক্রি করে চলে যায়। তো আর কিছু আছে যে শুধু মৌসুমের সময় কিছু লবণযুক্ত চামড়াও নিজেও লবণ দেয় এবং লবণযুক্ত চামড়াও কিনে, তাদের এটা পারিবারিক বা একটা ঐতিহ্য চলে এসছে, বছরে একবার করে ওরা। এই ধরনের কিছু পার্টি আছে যে তাদের টাকাও কিন্তু অপরিশোধিত থেকে যায়, এটা খুব সত্য কথা বলেছে। এবং যেহেতু সে একবার চামড়াটা নিয়ে আসে, সেই কারণে কিন্তু অনেক ট্যানারি মালিক দেখা যায় চামড়াটা নেওয়ার পরে টাকাটা তাদের ঘুরায়। তো এগুলিও আমার মনে হয় একটা জায়গায় আসা উচিত। আমাদের ব্যবসাটা কিন্তু আগে থেকে অনেক ভালো অবস্থানে চলে এসেছিল, এই ট্যানারি শিফটের বিষয়টা আসার পরেই কিন্তু আবার একটু খারাপের দিকে গেছে। আমাদের অনেক ট্যানারি আছে যে আপনার দেখা গেছে যে ভালো রিস্ক করছে, মানে এটা কি বলবো, আর এত সুন্দরভাবে আমাদের সেক্টরটা হ্যান্ডেলিং হয়ে এসছিল, তো হঠাৎ করে এই পরিবেশগত কারণে হোক, যে কোনো কারণেই হোক, এটা একটা আমরা এমন একটা বিদ্ঘটে পরিস্থিতির শিকার হয়ে গেছি যে আমাদের না মেনে নেওয়ার আর কোনো কারণ নাই। শেষ পর্যায়ে বলেন তাহলে আমাদের উপায়, এই জায়গা থেকে, এই যে এইরকম একটা জায়গা থেকে বেরিয়ে আসার সবচেয়ে মানে ভালো উপায়টা কি?
আমি মনে করি যে আমরা এখান থেকে হাজারীবাগ থেকে টোটালি যেতে পারলে উইদিন 1 to 2 ইয়ার্সের ভিতরে এই পরিবেশটা ঠিক হয়ে যাবে। আর আমরা আরেকটা প্রক্রিয়া মানে ট্রেনার্স যারা চালু করার চেষ্টা করছি, যে ব্যাপারী মানে চামড়াটা আনবে, কারণ চামড়া তো লোমের ভিতরে কি আছে, কোন গ্রেড আছে আমরা কেউ জানি না। তারা যদি ওয়েট ব্লু করে গ্রেডিং করে আমাদের দাম দিয়ে দেয়, তাহলে তারাও কোনদিন লস করবে না, আমরাও লস করবো না। সেই প্রক্রিয়াধীন যদি করতে পারি, মোয়াজ্জেম ভাইয়ের যে মানে কথাটা বললেন যে চেন তৈরি করতে পারি, দেন নোবডি উইল লুজ দ্য বিজনেস এট নো টাইম। হ্যাঁ, মোয়াজ্জেম ভাই, শেষ কথা আপনার কি? যে আমি অবশ্য একমত, যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার এন্টারপ্রেনিউরশিপ ডিফিউশন হবেন, তারা যদি নিজেরাই করতে পারেন, কিন্তু তাদেরকে সেই ক্ষমতা অর্জন করার মতো দক্ষতা দক্ষভাবে তৈরি করতে হবে। সেখানে ওদের স্কিল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেখানে বোধ আপনারা আপনার ইনপুট দিতে পারেন। তবে আলটিমেটলি ভালোই হচ্ছে আমাদের ট্রেনার্সগুলি তারা যদি নিজস্ব এজেন্টস তৈরি করতে পারেন বা এদের মাধ্যমে কন্ট্রাক্ট করতে পারেন, তাহলে ভালো হয়, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আমরা চট্টগ্রাম থেকেই শেষ করি। হ্যাঁ, কাদের ভাই, আপনি বলবেন আপনার শেষ কথা কি চান? আসলে আমার কথাটা হচ্ছে, ওনারা যেটা বলছেন ওনারা কথাগুলো ঠিক, ওনারা ভালো কথা বলেছেন, কিন্তু কথা হচ্ছে আমরা যারা আড়তদার ব্যবসায়ী আছি, আমাদের দিকে তো ট্যানারি মালিকরা দেখতে হবে, কারণ আমরা তো ট্যানারি মালিকদের উপর তাকিয়ে আছি। ওনারা আমাদের প্রতি বছরে যে চামড়াগুলো আমরা বিক্রি করি, প্রতি বছরে আমাদের টাকাগুলো ওনারা রেখে দেয়। এভাবে আমরা থাকতে থাকতে অনেক চট্টগ্রামের ব্যবসায়ী দেউলিয়া হয়ে চলে গেছে। তা আমি আশা করব ট্যানারি মালিকরা, ওনারা সরকার থেকে যে লোন পাচ্ছেন, আমাদের টাকাগুলো বাকিতে কাটাচ্ছেন, ওনারা ব্যাংকে ইন্টারেস্ট দিচ্ছেন, কিন্তু আমাদের টাকাগুলো যে বছরের পর বছর কাটতেছে ওনাদের কাছে, কিন্তু আমরা তো কোনো বিনিময় ইন্টারেস্ট পাচ্ছি না। তারপরে ওনারা লাভ লোকসান বলে আমাদের অনেক টাকা ওনারা কমিয়ে দেয়। তো আমি এবার ট্যানারি মালিকদের কাছে আশা করব ওনারা আমাদের টাকাগুলো দিয়ে দিবেন, এবং আমাদের চট্টগ্রামের চামড়াগুলো খুব ভালো চামড়া, ভালো দামে ওনারা কিনে নেবেন, এবং আমাদের টাকাগুলো প্রতি বছরের ন্যায় ওনারা বাজে না রেখে আমাদের টাকাগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তো উনি যে কথা বলে আপনি দেখছেন দেউলিয়া হয়ে গেছে, কথাগুলো আসছে কিন্তু একটা না, মানে যে অনেকেই এখান থেকে এই ব্যবস্থা থেকে হটে গেছে, শুধুমাত্র পেমেন্টটা বছর বা বছর ধরে পেমেন্টটা দেরি হওয়ার কারণে। এবার কি আমি জবাব দেবো? জি জি, আমি তো আপনাকে বললাম ট্যানারির মানে লাস্ট 2 ইয়ার্সের আগ পর্যন্ত যারা আছে সবাই কিন্তু টাকা দিয়ে দিয়েছে। এখন একটা মানে আমার মনে হয় মানে আমাদের সবাই মিলে বের করা উচিত কার কত মানে কোন ট্যানারির কাছে টাকা পাওনা আছে। তাহলে এটা তো Then আমরা অ্যাসোসিয়েশন থেকে যদি বলে যে কার কত টাকা বাকি আছে, কেন চট্টগ্রাম বলবে, কেন দিনাজপুর বলবে, কেন যশোর বলবে যে আমরা টাকা পাই না বলে আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি? ঠিকই বলছেন যে এই জিনিসটা যদি আমরা বের করতে যাই, কেউ আমাদেরকে মানে সঠিক তথ্য দেবে না। দেলোয়ার সাহেব বলুক, ওনার মানে যদি বের করে দিতে পারেন তাহলে আমরা এইটা নিয়ে ওয়ার্ক করতে পারি। যে আমি একটা কথা বলি, আমি এই বিষয়টা নিয়ে কাজ করতেছি, এবং আমার খুব রিসেন্টলি 2-1 দিনে ফিনিশ লেদার গুডস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং বিটি এর সঙ্গে মিটিং আছে। আমি বোধহয় সাধারণ যারা চামড়া ব্যবসায়ী এবং পাইকার তাদেরকে দুটো বিষয় আশ্বস্ত করতে চাই। জি, খুব তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, এক, যে চামড়ায় কেউ ক্ষতিগ্রস্ত হবেন না, চামড়া যারা কিনেছেন। হ্যাঁ, 2, টাকার বিষয়টা ইনশাআল্লাহ ট্যানারি মালিকদের সঙ্গে আমরা একটা ফয়সালা করব। চমৎকার, যদি আপনার কথা ঠিক হয় তাহলে চমৎকার, তাহলে কোনো সমস্যা থাকবে না। আমরা আমাদের এখান থেকে যারা ফরিয়া বলেন, মৌসুমী ব্যবসায়ী যারা চামড়া কিনেছে, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।